তোমরা আসছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমি শুরু করে দিই না? জি স্যার। 17 জন মাত্র আছে, অসুবিধা নেই। দেখো, আমরা গ্রাউন্ড ওয়াটার নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম আগের ক্লাসে। তো এই ক্লাসে আমরা মোটামুটি টিউবওয়েল নিয়ে একটু কথা বলবো আর কি। ওটা গ্রাউন্ড ওয়াটারের মধ্যেই অন্তর্ভুক্ত। তো আমরা মোটামুটি টিউবওয়েল নিয়ে কিছু কথাবার্তা বলবো। একটা জিনিস এই স্লাইডটাতে নাই, শুরুতেই বলে রাখি। আমার একটা জিনিস যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা জিনিস সেটা তোমাদের এই স্লাইডটাতে নাই। তোমাদের আজিজের যে বইটা আছে না, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, ওইটাতে একটা ডেরিভেশন আছে, কিউ ইকুয়াল টু পাই কে ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই লগ ই টু দি পাওয়ার আর বাই আর। ওই ডেরিভেশনটা তোমাদের ইম্পর্টেন্ট। আমি তোমাদের এই প্রশ্নটা শুরুতেই বলে দিলাম যে ওইটা কিন্তু আসবে পরীক্ষায়। তোমাদের বই থেকে আমি এটা তুলতে পারিনি, ঠিক আছে? কিন্তু এই শীটটাতে ওটা নাই, কিন্তু ওটা লাগবে। প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো? যে একটা আনকনফাইন্ড স্টেডি ফ্লো এর জন্য প্রমাণ করো যে কিউ ইকুয়াল টু, তোমাদের বইটাতে, আমার হাতে যে বইটা আছে 75 নাম্বার পেজে ওই ডেরিভেশনটা আছে। আনকনফাইন্ড স্টেডি ফ্লো বা আনকনফাইন্ড একুইফায়ারের জন্য একটা ডেরিভেশন আছে, আর কনফাইন্ড এর জন্য একটা ডেরিভেশন আছে। তো তোমরা দুইটাই দেখো, আনকনফাইন্ডটা বেশি ইম্পর্টেন্ট আর কি। সবাই কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? আনকনফাইন্ড একুইফায়ারের জন্য একটা স্টেডি ফ্লো এর একটা ডেরিভেশন আছে, বা ডিসচার্জের একটা সূত্র আমরা প্রমাণ করছি। সেই প্রমাণটা তোমাদের ইম্পর্টেন্ট, প্রমাণটা আসবে এবং সেই প্রমাণের রিলেটেড অঙ্ক আসবে। শুধু এই স্লাইডের বাইরে হচ্ছে তোমাদের ওইটুকু। আচ্ছা, আমি তাহলে শুরু করি। ইয়াতে এই যে স্যার 2 তে আমরা স্যার হাইড্রোলজিতে এরকম একটা পড়ছিলাম স্যার, ওইটাই কি না? কনফাইন্ড আনকনফাইন্ড এর দুইটা ইকুয়েশন। আমি শিওর না, তুমি আমাকে একটু মেইল করে দিও তো, টুটুতে আমরা কোনটা করছিলাম, বা ওইটাকে ওই আমাদের সুব্রমণিয়ামের বইতে আছে কিনা। জি স্যার, সুব্রমণিয়ার বইতে আছে স্যার হাইড্রোলজির। এক মিনিট, হাইড্রোলজি না, বইটা তোমার কাছে নাই। আচ্ছা, আমি চিত্র আঁকায় আঁকায় করা লাগে স্যার, কনফাইন্ড আনকনফাইন্ড এর চিত্র আঁকায়, তারপর একটা ঠিক মনে নাই স্যার, অনেকদিন আচ্ছা, আগে। যাই হোক, যদি টুটুতে থাকে তাও এটা তোমাদের লাগবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, থাকলে থাকুক, টুটুতে থাকুক, এখানেও লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন ওয়াটার ওয়েল ডিজাইনটা একটু দেখবো আর কি। সূত্রটা আবার একটু বলেন স্যার। তোমাদের কাছে বইটা আছে? আচ্ছা, আমি তোমাদের এটা ছবি তুলে স্ক্যান করে পাঠিয়ে দেবো না? ওইটা আছে স্যার, এই কারণেই স্যার বলতেছি স্যার। 75 নাম্বার পেজে দেখো, বা থার্ড চ্যাপ্টারে দেখো। থার্ড চ্যাপ্টার তো এটা। গ্রাউন্ড ওয়াটারের থার্ড চ্যাপ্টারে দেখো, আনকনফাইন্ড স্টেডি ফ্লো বা ফ্লো। স্যার এটা আমাদের বইয়ে স্যার 104 নাম্বার পেজে। আচ্ছা, ঠিক আছে, 104 নাম্বার পেজে যেটা আছে ওইটাই। ঠিক আছে, জি আচ্ছা স্যার। ওকে। তো দেখো, একটা টিউবওয়েল, আমাদের টিউবওয়েলের ডিজাইনটা আমরা কেন করতেছি? কারণ আমাদের আন্ডার গ্রাউন্ড ওয়াটার কিন্তু সামনে যে কারেন্ট চলে গেছে না। স্যার আনকনফাইন্ড স্টাডি ফ্লোর ডেরিভেশনের কথা বলছি একটু আগে। স্যার নিজে গায়েব হয়ে গেছে। আমি স্যারকে জিজ্ঞেস করতেছি না, তোদের জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছেন, আনকনফাইন্ড। ওই কনফাইনও বলছি নি। পেজ নাম্বার, আমার বইয়ে পেজ নাম্বার হচ্ছে 104, আনকনফাইন্ড। আরে দূর, আমি কিনতে গেছিলাম হচ্ছে আজিজের বই, যা হচ্ছে বেটারে কি মনে করে বলছি ফিরোজের বই, বেটা আমার ফিরোজের বই দিয়ে দিছে। তো ফিরোজের বইয়ের ভিতর দিয়ে আমার খুঁজে খুঁজে বের করা লাগতেছে কই কি আছে। বই কই পাওয়া যায়? দোকানে। কোন দোকানে? আমি কতদিন আগে খুলনা গেছিলাম না, তখন নিয়ে আসছি।
পিডিএফ আছে পিডিএফ হোস্ট এই নুনু তুমি হোস্ট তোমার নাম এত বড় কেন? কার নাম? তোমার নাম কত সুন্দর নাম তোমার। এটা আমি কইনি, তাই কইছো। তোমার নাম আচ্ছা দেখো এখানে তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। সরি, তখন হচ্ছে নেট চলে গেছিল আর কি, হঠাৎ করে বের করে দিল। আসসালামু আলাইকুম ভাই। জি হ্যাঁ, হ্যাঁ একটা ফিগার দেখতে পাচ্ছ তোমরা এখানে? এটা হচ্ছে টিউবওয়েল, ঠিক আছে? এটা টিউবওয়েল। একটা জিনিস দেখো, স্ট্যাটিক ওয়াটার লেভেল এই পর্যন্ত, মানে এটা হচ্ছে তোমার এইখানে এই 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 তোমার কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার, শোনা যায়। আচ্ছা, এইটার নিচে হচ্ছে পানি থাকে, তার মানে কি দেখো, তুমি যখন পাইপটা ইনস্টল করবা, যখন এই ওয়েলটা ইনস্টল করবা, তখন হচ্ছে তোমাকে স্ক্রিনটা স্ক্রিনটা এই যে এইটুকুন হচ্ছে স্ক্রিন, খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিনটা তোমাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে তোমার ম্যাক্সিমাম পানি অ্যাভেলেবেল থাকে। স্ক্রিনটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে তোমার ম্যাক্সিমাম পানি অ্যাভেলেবেল থাকে। দেখো, তার ওয়াটার লেভেলটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে স্যাচুরেটেড স্যান্ড এন্ড গ্রাভেল। আচ্ছা, আমরা বুঝতে পারবো কিভাবে যে নিচে যে এরকম এরকম আছে, লেয়ার গুলো যে এরকম আছে, এটা আমরা বুঝতে পারবো কিভাবে, বলতে পারবা কেউ? যখন তুমি এই ওয়েলটা ইনস্টল দিবা, কেউ একজন আনমিউট করো নাই, খুব বোরিং লাগতেছে, ইয়া মিউট করো নাই, সাউন্ড আসতেছে। যখন তুমি পাইপটা ইনস্টল দিবা, তখন নিশ্চয়ই এখান থেকে তোমার বালি বা মাটি যেগুলো এগুলো বের হয়ে আসবে। যখন আস্তে আস্তে তোমরা দেখছো কিনা যে পাইপটা যখন আমরা নিচে থেকে নিতে থাকি, তখন এই মাথা দিয়ে হয় কাদামাটি বের হয়, বালি বের হয়। তো ওই স্যাম্পল গুলা কালেক্ট করলে হচ্ছে তুমি বুঝতে পারবা ভিতরে লেয়ার গুলা কেমন। তা আমাদের টিউবওয়েলের স্ক্রিনটা এমন একটা জায়গায় আমার সেট করতে হবে যেখানে আমার ম্যাক্সিমাম পানি পাওয়া যায়, পানির ইল্ড বেশি থাকে, ম্যাক্সিমাম পানি পাওয়া যায় আর কি। তো ম্যাক্সিমাম পানি কোথায় কোথায় পাওয়া যায়, যেমন ধরো কিছু গত ক্লাসে আমরা বলছিলাম যে এখানে তোমার গ্রেন সাইজটা বেশি থাকে, ঠিক আছে, এফএমটা বেশি থাকে, তারপরে পার্টিকেল সাইজটা বড় বড় থাকে, ওই সব জায়গায় কিন্তু আমার, বা পোরোসিটি বেশি থাকে, সেই সব জায়গায় আমার পানি বেশি থাকে। পোরোসিটি বেশি থাকে কোথায়, যেখানে তোমার পার্টিকেল সাইজ বড় থাকে। তো এগুলো আমরা দেখবো হচ্ছে এখান থেকে যে বালিটা বের হয়ে আসবে, কত ফিটে যাচ্ছে বালিগুলা, বা যে মাটিটা বের হয়ে আসবে, ওই মাটির সাইজ দেখে দেখে টেস্ট করে আমরা বুঝতে পারবো যে না, আমাকে এখানে স্ক্রিনটা দিতে হবে। কথাকে বুঝতে পারছো? কিছু ইম্পর্টেন্ট টার্ম দেখো, অ্যানুলার সিল, একুইফায়ার, বোরহোল, কাস্টিং, ড্রডাউন, কোন অফ ডিপ্রেশন, মেজারিং পয়েন্ট, পাম্পিং ওয়াটার, স্ক্রিন অফ পারফরমেন্স, স্ট্যাটিক ওয়াটার লেভেল, টেল পাইপ and in pipe water table, total depth, yield। আচ্ছা, এই প্রত্যেকটা টার্ম গুলো আমরা একটু দেখি আর কি। আচ্ছা, প্রত্যেকটা টার্ম গুলো দেখি বলতে কি, এই টার্ম গুলো তোমরা একটু মনে রাখবে যে কোনটা কি বলে। যেমন কথার কথা একুইফায়ার কি, আমরা কিন্তু দেখছি একুইফায়ার কি, একুইফায়ার হচ্ছে একটা, গত ক্লাস আমরা দেখাইছি। বোরহোল অর্থ কি? বোরহোল মানে হচ্ছে যে গর্তটা তুমি করতেছো, যে এই গর্তটা, এই গর্তটাকে বলা হয় বোরহোল, ঠিক আছে? ওই যে হোল শব্দ অর্থ গর্ত, বোর যেটা যেই জায়গাটাতে তুমি পাইপটা ইনস্টল দিবা আর কি। কেজিং, কেজিং শব্দের অর্থ হচ্ছে যখন তুমি পাইপটা এখানে দিবা, তখন ধরো এই পাইপটা তো তুমি দিবা হচ্ছে অলমোস্ট ধরো 700-800 ফিট যাবে, কিন্তু তোমার একদম টপ সারফেস থেকে একটা শক্ত আগে একটা শক্ত পাইপ তুমি যতক্ষণ পর্যন্ত এটা ইনস্টল দিবা বা কাজ করবা, তখন হচ্ছে একটা শক্ত পাইপ এখানে বসায় রাখবা। কাজ শেষ হলে পাইপটা উঠে ফেলবে, আবার এটা বলা হয় কেসিং। ড্রডাউন, ড্রডাউন হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ওয়াটার লেভেলটা কিন্তু এইখানে ছিল, ওয়াটার লেভেলটা এখানে ছিল, তো যখন আমি পাইপ দিয়ে পানি উঠাচ্ছি, তখন পানিটার লেভেলটা আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, এটাকে বলা হয় ড্রডাউন। কোন অফ ডিপ্রেশন, কোন অফ ডিপ্রেশন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কোন অফ ডিপ্রেশন, অথবা যে সেন্টারের অ্যাঙ্গেলটা, এই যে সেন্টারের থেকে যে অ্যাঙ্গেলটা আছে না, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কোন অফ ডিপ্রেশন। মেজারিং পয়েন্ট, মেজারিং পয়েন্ট হচ্ছে এই যে এইটা, যেখান থেকে তুমি জিনিসগুলো মেজার করতেছো, মানে টিউবওয়েলের ঠিক মাত্রাটা হচ্ছে মেজারিং পয়েন্ট।
এরকম আর কি মোটামুটি সবগুলো তোমার স্ক্রিনটা দেখো, স্ক্রিনটা হচ্ছে যে টিউবওয়েলের যে অংশটা থেকে পানিগুলো ভিতরে ঢুকে, যে অংশটা যে এই শুধু এইটুকুন পাইপের মধ্যে দিয়ে কিন্তু পানি ঢুকে, এইখান দিয়ে কিন্তু পানি ঢুকে না। পানিটা এইখানে ঢুকার পরে এটা পানিটা এখানে জমা থাকার পরে আমরা হচ্ছে এখান থেকে পাম্প করে হচ্ছে এই পানিটা উপরে উঠে নিয়ে আসি, এটা হচ্ছে স্ক্রিন। তো ওয়াটার লেভেল, টেল পাইপ বা ইন পাইপ। আচ্ছা, ইন পাইপটা হচ্ছে এই যে এইটুকুন দেখো, এই যে এইটুকুন ইন পাইপ, মানে হচ্ছে স্ক্রিনের নিচে কিছু একটা এক্সট্রা পাইপ থাকে বা শেষের দিকে একটা পাইপ থাকে, এটাকে বলা হয় ইন পাইপ। আচ্ছা, ওয়াটার টেবিল গেল। টোটাল ডেপথ হচ্ছে একদম নিচ থেকে গ্রাউন্ড ওয়াটার সারফেস পর্যন্ত, একদম নিচ থেকে, নট এই তোমার একুইফায়ারের বটম থেকে, তোমার টিউবওয়েলের বটম থেকে হচ্ছে ল্যান্ড সারফেস যেটা, সেটা হচ্ছে টোটাল ডেপথ। আর ইল্ড হচ্ছে যে কি পরিমাণ পানি সে নিঃসৃত করে, কথার কথা যে এত গ্যালন পার মিনিট বা এত গ্যালন পার ডে, মানে যত বেশি ভালো পানি আসবে, বেশি পানি, এটা ইল্ড তত বেশি আর কি। ঠিক আছে, তাহলে টিউবওয়েল ডিজাইন করতে আসলে মূলত ডিজাইনটা হচ্ছে লেংথ অফ স্ক্রিন। এই যে স্ক্রিনটার কথা বললাম, এই স্ক্রিনটা কতটুকু লেংথে দিবা, এটা স্ক্রিনটার ডায়ামিটার কত হবে, আর স্ক্রিনটার একটা স্লট ওপেনিং থাকে। একটা জিনিস খেয়াল করো, আমি বললাম যে পানি এই পাইপের ফাঁকা দিয়া ভিতরে ঢুকে, তাহলে এখানে নিশ্চয়ই একটা ওপেনিং লাগবে। ওপেনিং এর সাইজ কত হবে? বেশি বড় দিলে কি আমাদের সমস্যা হবে, বাইরে থেকে কাদামাটি ঢুকে যাবে। বেশি ছোট দিলে আবার ওয়াটার পার্টিকেল ঢুকতে পারবে না। তার মানে কি স্ক্রিনের সাইজ স্লট ওপেনিং থাকতে হবে। স্ট্রেইনার সাইজ আছে। গ্রাভেল প্যাক মেটেরিয়ালস হচ্ছে ওই যে নিচে গ্রাভেল প্যাক মেটেরিয়ালস মানে হচ্ছে তোমার সয়েলের পার্টিকেল গুলার প্যাকটা কেমন। প্যাক তোমার গত ক্লাসে কিন্তু তোমাদের দেখাইছিলাম, মনে আছে কিনা, যে প্যাকিং এর উপরও কিন্তু পোরোসিটি নির্ভর করে। যেমন ধরো যদি এরকম বড় বড় বল থাকে, এটা ধরো সয়েল পার্টিকেল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, এই যে স্যার স্ক্রিনের ডায়ামিটারটা স্যার কত হবে স্যার, যে স্যার দেখাইলেন স্যার? স্ক্রিনের ডায়ামিটার কত হবে আমরা তো ডিজাইন করবো, এটা জানি না তো কত হবে, ডিপেন্ড করতেছে তোমার, এটা এই স্ক্রিনের ডায়ামিটারটা ডিপেন্ড করতেছে, ওটা তো তোমাকে ডিজাইন করতে হবে। টিউবওয়েল ডিজাইন মানে হচ্ছে এইগুলা, লেন্থ, স্ক্রিন স্লট আছে, স্ট্রেইনার সাইজটা আছে, গ্রাভেল প্যাক মেটেরিয়ালস, ইল্ড অফ টিউবওয়েল, এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে থাকবে। এগুলো তোমাকে ডিজাইন করতে হবে যে না এত ডায়ামিটার দিবে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি স্ক্রিনের ডায়ামিটার দিচ্ছ, তোমার কেসিং এর ডায়ামিটার আছে ধরো 5 ইঞ্চি কেসিং এর ডায়ামিটার। নিশ্চয়ই তুমি স্ক্রিনের ডায়ামিটার 6 ইঞ্চি দিতে পারবা না, দিতে পারবা তো? ঢুকাইতেই পারবা না এখানে। এগুলো আমরা ডিজাইন করবো, অসুবিধা নেই। প্রশ্নের উত্তরটা কি পাইছো তুমি? পাইছি, জি স্যার। আচ্ছা, গ্রাভেল প্যাকটা একটু দেখো, এখানে যদি তোমার পার্টিকেল গুলো যদি এই ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে পোরোসিটি এক ধরনের, কত মনে হয় এটাতে গত ক্লাসটার কথা কি তোমাদের মনে আছে কিনা। আর যদি তোমার গ্রাভেল প্যাক গুলো যদি তোমার এই ফরম্যাটে না থাকে, যদি এই ফরম্যাটে থাকে, আবার যদি এখানে একটা থাকে, পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে এইটার পোরোসিটি কিন্তু বেশি, এইটার পোরোসিটি কিন্তু কম। গ্রাভেল প্যাক মেটেরিয়াল। আচ্ছা, ডেপথ অফ ওয়েল। Generally, a well should be completed to the bottom of the aquifer because আচ্ছা একটা টিউবওয়েলের লেন্থটা কত হবে, বটমটা হচ্ছে একুইফারের বটম, জেনারেলি এরকম হয় আর কি। কারণটা কি দেখো, more of the aquifer thickness can be utilized as intact portion of the well, resulting in higher specific capacity. More drawdown can be made available, permitting greater well yield. Sufficient drawdown can be made available to maintain well yield. আচ্ছা দেখো, নরমালি কি হয়, মানে যে এইটার একটু দেখো, যে তোমার একুইফায়ারটা হচ্ছে একুইফায়ার স্যাচুরেটেড স্যান্ড বা গ্রাভেল, যে এই একুইফায়ারটা হচ্ছে এই হাইটে আছে,
হ্যাঁ, একটু জিনিস চিন্তা করো, এইটুকুন ডিস্টেন্স আছে, কথার কথা এটা ধরো 400 ফিট, ধরো 400 ফিট, কিন্তু এই টপটাই আবার আছে উপর থেকে ধরো আরো 400 ফিট নিচে, এটা ধরো আরো 400 ফিট। তা নর্মালি টিউবওয়েলের ডেপথ কতটুকু হবে? 410 ফিটে গেলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? নর্মালি তাই তো হওয়া উচিত, যে টিউবওয়েল দেওয়া 410 ফিটে গেলে তো ওই 10 ফিট থেকে স্ক্রিন দিয়ে দিব, 10 ফিট থেকে ডুবে পানি উঠে ফেলবো। কিন্তু জেনারেলি কি করা হয়, একুইফারের বটমে দেওয়া হয়। একুইফারের বটমে দেওয়া হয় কারণ হচ্ছে যে আমার একটা ড্র ডাউন আছে, প্রথম কথা একটা ড্র ডাউন আছে, যে তাই তো লিখছি এখানে, দেখো একটা ড্র ডাউন ক্যান বি মেড অ্যাভেলেবল পারমিটিং গ্রেটার ওয়েল ইল্ড। তারপর হচ্ছে একুইফার থিকনেস ইউটিলাইজ ক্যান বি ইন্টেচার, যখন থিকনেসটা আসে তখন এই পুরাটাকে বলা হয় ইনটেক, এই পুরাটাকে বলা হয় ইনটেক, মানে এটা কি বলছে, ক্যান বি ইউটিলাইজ অ্যাজ ইনটেক পোর্শন, এই পুরোটাকে বলা হয় ইনটেক পোর্শন, মানে পুরো একুইফারটাকে ইনটেক পোর্শন বলা হয়, সেহেতু আমরা নিচ থেকে হচ্ছে পানিটা উঠে আনবো, কারণ ড্র ডাউন থাকবে, সাফিসিয়েন্ট ড্র ডাউন ক্যান বি মেড অ্যাভেলেবল টু মেইনটেইন ওয়েল ইল্ড এভার ডিউরিং পিরিয়ডস অফ সেভিয়ার ড্র এন্ড অর ওভার পাম্পিং। যদি তোমার নিচের দিকে থাকে, স্কিনটা যদি নিচের দিকে থাকে, তাহলে যখন ধরো বৃষ্টিপাত কম হবে, সামহাও আমার এই লেভেলটা কিন্তু নামতে পারে, তাই না? এই লেভেলটা নামতে পারে, কিন্তু বৃষ্টিপাত কম হইলে, মানে ইনফিল্ট্রেশনটা কম হইলে নামতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি এইখানে টিউবওয়েলের স্ক্রিনটা রেখে দিই, তাহলে একটু রিস্কে চলে যাবে, আমাকে একুইফারের বটমে দিতে হবে। অথবা যদি আমার ওভার ডিসচার্জ হয়, তোমার প্রচুর পানি, যেটুকু আমার প্ল্যান ছিল ধরো প্রত্যেক দিন 200 গ্যালন পানি যাবে, কিন্তু ওইরকম না, আরো বেশি যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার রিস্কে থাকবে, সেই জন্য বটমে দেওয়া হয় আর কি। ঠিক আছে, exceptions কিছু আছে। The well screen is centered between the top and bottom of a uniform confined aquifer. In extremely thick aquifer, it may not be economical to drill the bottom of the aquifer. When poor quality of water found in part of an aquifer, the well should be completed to a depth that will avoid the undesirable water. কথাগুলোর মানে বুঝতেছো? কিছু এক্সেপশন আছে, যেমন ধরো যদি এমন হয় ওই একুইফারটার মধ্যে কিছু, ধরো একটা বটমে রাখবো, কিন্তু বটমে যাই দেখলাম যে না, মাটির কন্ডিশন খুবই খারাপ, একদম কাদা মাটি, মানে ওটা হচ্ছে আমার স্ক্রিনের ওপেনিং দিয়ে পানিতে ঢুকে যাবে, মানে কাদা বের হবে, তাইলে আমাকে ওটা অ্যাভয়েড করতে হবে। এমন একটা জায়গায় নিয়ে রাখতে হবে যেখানে ওই তোমার ওই ময়লা পানিটা আমাদের কাছে না আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে তুমি একটা একুইফার দিলে, একুইফার ডেপথটা এত বেশি, কথার কথা 500 ফিট নিচে হচ্ছে একুইফারের টপ, তার থেকে আরো 3000 ফিট নিচে হচ্ছে বটম, তাহলে এত নিচে যাওয়া তো আমাদের জন্য ইকোনমিকের ব্যাপার আছে, তাই না? টাকা পয়সা বেশি খরচ হবে বলে আমরা আসলে অতটুকু নিচে যাব না। একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে যতটুকু দেখে যে না, আমি ড্র ডাউনে সেফ থাকতে পারবো, যখন সেখানে আমি স্ক্রিনটা ছেড়ে দেব। আরেকটা হচ্ছে কনফাইন একুইফারের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি মাঝের দিকে দেওয়া হয়, কনফাইন একুইফারের ক্ষেত্রে। ওয়েল স্ক্রিন লেন্থ, অপটিমাম লেন্থ বেসড অন কি কি বিষয়ের উপর ওয়েল স্ক্রিনের লেন্থটা ডিপেন্ড করে? থিকনেস অফ একুইফার যত বড় হবে লেন্থটা ওইটার উপর ডিপেন্ড করবে। অ্যাভেলেবেল ড্র ডাউন, ওই যেটা বললাম, ড্র ডাউন যদি আমি সেফে থাকতে পারি, সেই ক্ষেত্রে আমি টিউবওয়েলটা ছাড়তে পারবো, স্ক্রিনের লেন্থটা সেটার উপরও ডিপেন্ড করে। নেচার অফ দি স্ট্র্যাটিফিকেশন অফ দি একুইফার আছে, একুইফারের স্তর বিন্যাসের উপরও নির্ভর করে হচ্ছে আমার একুইফার স্ক্রিনের লেন্থটা কতটুকু দিবে। এগুলো মোটামুটি থিওরিটিক্যাল পড়া আর কি। Most productive aquifer. The intake portion of the well must be placed in those zones having the highest hydraulic conductivity, which is determined using following techniques. আচ্ছা, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ঠিক যে জায়গাটায় বেশি থাকবে সেইখানে তুমি স্ক্রিনটা দিবা। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মানে হচ্ছে, আগের ক্লাসে মনে এগুলো আমি দেখাই বলে আসছিলাম, তাও একবার বলে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যে তুমি একটা পার্টিকেল, ধরো একটা মাটির মধ্যে যে অংশটা দেওয়া হচ্ছে, মানে মাটির যে পোর্শনটার লিকুইড পাস করার ক্ষমতা বেশি, ওই ক্ষমতাটাকে বলা হয় হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বেশি কোথায় আমরা কি করে জানবো?
তার জন্য কিছু টেকনিক আছে, এখানে কয়েকটা টার্ম দেখো, আচ্ছা একটু পড়বে। একুইফায়ার ম্যাটেরিয়ালস এট ডেফিনিট ইন্টারভালস আন্ডারগো সিভ অ্যানালাইসিস। আচ্ছা সিভ অ্যানালাইসিস আমরা পরিচিত এটার সাথে, নিশ্চয়ই ম্যাটেরিয়ালস আমরা পড়ে আসছি। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ প্রিপেয়ার্ড, এটা একটা কার্ভ আছে, এই কার্ভ থেকে আমরা কিছু ডাটা নিব। D10 and uniformity coefficient CU, এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। D10টা হচ্ছে, আচ্ছা এগুলো পরে যে নিচে D10টা সার্চ করতে, the aquifer materials having high effective size and low uniformity coefficient will have highly hydraulic conductivity. The best aquifer for screening is determined by compression of grain size analysis curve of the materials along the depth of the borehole. আচ্ছা ওই গ্রেন সাইজের দেখা, তারপর হচ্ছে ওই এফএম বের কইরা, পরে হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি খুঁজা, এগুলো দেখে আমরা হচ্ছে স্ক্রিনটা সেইখানে দিব, মানে হচ্ছে তাতে টিউবওয়েলের ইল্ডটা বেশি থাকে, তাইলে আমরা বলতে পারবো যে এটা মোস্ট প্রোডাক্টিভ একুইফার। এখন D10টা কি দেখো, the sieve size through which 10% of the particles shall pass and 19% are retained. তোমার যেই সিপটাতে বা যেই জালিটার মধ্যে দিয়ে 10% পাস হবে আর 90% থেকে যাবে, আটকায় যাবে, ওটাকে বলা হয় D10। আর D16 তাইলে কি, যে পার্টিকেলটা দিয়ে 60% পাস হয়ে যাবে আর 40% রিটেইন করবে, সেটাকে বলা হয় D16। কথাটা একটু বোঝার চেষ্টা করো, যে 10 ভাগ জিনিস চলে গেছে ওই একটা জালি বা খাঁচা দিয়ে, 10 ভাগ জিনিস আমার চলে গেছে, আর 10 ভাগ জিনিস চলে গেছে আর 90% জিনিস আটকাইছে। আর D16 হচ্ছে 60% জিনিস চলে গেছে, 40% জিনিস আটকাইছে। আমাকে যে কেউ একজন বলো তো কোনটা ছোট সাইজ, D10 নাকি D16? যে কেউ একজন বললো কোনটা ছোট? স্ক্রিনের সাইজ D16 ছোট। D16 ছোট কি করে হলো? কারণ হচ্ছে D16 থেকে আমার 60 ভাগ জিনিস বের হয়ে যাচ্ছে, আর D10 এ মাত্র 10 ভাগ জিনিস বের হচ্ছে। তাহলে আমার তো মনে হচ্ছে D10টা ছোট। যেটা ছোট সেইখানেই তো বেশি আটকায়। D10 মানে কি 90% আটকায় গেছে, D16 মানে কি 40% আটকায়, সে 60 ভাগ পাস হয়ে যায়। তার মানে কি D10 এর সাইজটা ছোট না? কথা কি বুঝতে পারছো? কোন জায়গাটায় বেশি আটকায়? 90% কিন্তু আটকায় যায়, 90%ই আটকায় যায় D10 এ, আর 40% মাত্র আটকায় হচ্ছে D16 এ। তাহলে D10 এ যেহেতু 90% আটকায়, D10 এর সাইজটা ছোট, সে আটকায় রাখে বেশি। ঠিক আছে, তাহলে D10টা হচ্ছে সিভের ওই সাইজটা যেখানে 10% হচ্ছে পাস করে আর 90% আটকায় যায়। কোএফিসিয়েন্ট, আচ্ছা কোএফিসিয়েন্টের ইয়েটা হচ্ছে D16/D10। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টটা হচ্ছে ইকুয়াল টু D16/D10। বলো তো সিউ এর ভ্যালুটা একের ছোট হবে না বড় হবে? যে কেউ একজন বলো তো। একের বড়। একের বড় কি করে হলো? D10টা তো ছোট আর D60 বড়। এক্স্যাক্টলি। যদি এটা 5 হয়, কথার কথা 5 তো হবে না, অথবা 0.005, এটা যদি 2 হয় অবশ্যই সিউটা হবে একের বড়। ওকে, defined as the ratio of the sieve passing 60% of the aquifer materials to the passing sieve 10%. 60% pass করে divided by 10% pass করে, তার মানে কি D16 divided by D10. The ratio is proposed by Hazen 1893 to be a quantitative expression of the degree of assortment of water bearing sand as an indicator of porosity. ওই তো এটা porosity, ওই যে Hazen ভদ্রলোক উনি বের করছেন, এই CU দিয়ে আমরা porosity indicate করি। Generally, material is classified as uniform if the uniformity coefficient CU is less than and equal to 2.
যদি 2 অথবা তার চেয়ে কম থাকে তাহলে আমরা বলতে পারি যে এই ভিতরের ম্যাটেরিয়ালসটা ইউনিফর্মলি আছে। বুঝতে পারছো? তার মানে সিভ অ্যানালাইসিসটা জরুরি। সিভ অ্যানালাইসিস না করলে তো তুমি D10 D16 বের করতে পারবে না। আর D10 D16 বের করতে না পারলে তো তুমি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বের করতে পারবে না। ওকে, ওয়েলস স্ক্রিন স্লট, ওয়েল স্ক্রিন স্লট ওপেনিংস। এবার একটু ওপেনিংস এর কথা বলি। স্ক্রিনের যে ছোট ছোট ওপেনিং গুলো, এই কি হলো এটা, স্ক্রিনের ছোট ওপেনিং গুলো। আচ্ছা, তোমরা কি এই দাগ দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার। কিসের দাগ আসলো এটা? সেটা লাল রঙের দেখা গেছে, কিসের? আচ্ছা, যাই হোক, আমি বুঝতেছি না। দেখো, ওয়েল স্ক্রিন স্লট ওপেনিং, আমি তো এটা কোথা থেকে আসলো, অ্যারেঞ্জ করা যাবে, বোঝা যাচ্ছে না। কিন্তু তোমরা কেউ কন্ট্রোল করতেছো না তো? আবার করার তো কথা না। আচ্ছা, স্লট ওপেনিং, ওভারসাইজ স্লট উইল, আচ্ছা তোমরা কি কন্ট্রোল করতেছো কি এরকম কিছু? আচ্ছা দেখো, যাই হোক, oversized slot will pump finer materials. Oversized slots will pump finer materials indefinitely and become difficult to obtain clear water. যেটা বললাম যে যদি সাইজটা, ওপেনিং এর সাইজটা বড় থাকে তাহলে কিছু ছোট ফাইন ম্যাটেরিয়ালস গুলা ভিতরে ঢুকবে, ক্লিয়ার ওয়াটারটা পাওয়া আমাদের জন্য কঠিন হবে। Undersized slots will provide more resistance to flow of groundwater into the well. আবার যদি তুমি সাইজটা ছোট করে ফেলো তাহলে এই ওয়েলের ভিতরে হচ্ছে পানির ফ্লোটা কম থাকবে, বা পানির পার্টিকেলটাই ঢুকতে পারবে না। রেজাল্টিং হচ্ছে হেড লস অথবা করোশন ইত্যাদি। Screen slot opening for the same formation can be different depending on whether Oil is naturally developed or filtered. Coarse grain non-homogeneous materials can be developed naturally, whether fine grain homogeneous materials are best developed using filter package. Oil skin diameter. Oil yield is much more effectively increased by the increasing the screen length by proportionally increasing the screen diameter. আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসে প্রায়, এটা কি তোমাদের এখানে আছে কিনা? আমি তোমাদের প্রশ্নটা একটু আগে বাংলায় বলে নেই। যে তুমি যদি টিউবওয়েল ডিজাইন করো, যদি তুমি টিউবওয়েলের ইল্ড বেশি পাইতে চাও, তুমি কি ডায়ামিটার বড় করবো না লেন্থ বড় করবা? প্রশ্নটা থাকে এরকম। কথা কি বুঝতে পারতেছো? তুমি স্ক্রিনের লেন্থটা বাড়াইলে তোমার জন্য সুবিধা, না ডায়ামিটারটা বাড়াইলে সুবিধা? এবং তুমি অ্যান্সার দিবে এবং তার পক্ষে যুক্তি দেখাবা কেন তোমার এটা মনে হলো। এইখান থেকে কোশ্চেনটা আসে, তুমি এটা পড়ে আছে কিনা। ওয়েল হচ্ছে কি, ডাবলিং দ্য স্ক্রিন ডায়ামিটার ফর ইনস্ট্যান্স will only result in increasing 10 to 15% in the yield. আচ্ছা, যদি তুমি ডায়ামিটারটা ডাবল করো তাহলে তোমার ইল্ডে হচ্ছে 10 to 15% হচ্ছে তোমার বাড়বে, মানে পানি বেশি পাবে 10 থেকে 15%. On the other hand, doubling the screen length will result in the yield being almost double. আচ্ছা, এখানে এই যে কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা, যে যদি তুমি স্ক্রিনের লেন্থ ডাবল করো তোমার ওইখানে বাড়বে, আরো দ্বিগুণ বেড়ে যাবে। কিন্তু যদি তুমি ডায়ামিটারটা ডাবল করো তাহলে অনলি 10 থেকে 15% বাড়বে। ইট ইজ মাচ মোর বেটার টু ইউজ স্ক্রিন লেংথ এজ এ কন্ট্রোলিং ফ্যাক্টর। তাইলে আমাকে নিশ্চয়ই স্ক্রিনের লেংথটাকে কন্ট্রোলিং ফ্যাক্টর ধরতে হবে। কথা বুঝতে পারছো? সেই জন্য যে ডায়ামিটারটা খুব বেশি ভেরি করে না, ডায়ামিটার হচ্ছে তোমার কেসিং এর ভিতর দিয়ে পাস হয় এরকম ডায়ামিটারের সাইজ দিলেই হয়। Enough open area must be provided so that the entrance velocity of water generally does not exceed the design standard 0.1 feet per second. আচ্ছা, filter pack design ফেঁচে গেলে কি তেমন কি, filter pack material should be well stored to assure good porosity and hydraulic conductivity of the materials near the screen. Filter packing is required when, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই, যে এগুলো দরকার নেই, এগুলো একটু পড়ে নিবা, এগুলো খুব বেশি ডিফিকাল্ট না।
টাইপস অফ ওয়েল ডিজাইন। প্রথমে আসবে গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন ফর ডিফারেন্ট সয়েল লেয়ার্স, গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন। তারপর লোকেটিং দ্য একুইফায়ার এন্ড ওয়াটার বিয়ারিং স্ট্রাটা, ডিটারমিনেশন অফ স্ট্রেইনার লেংথ এন্ড পজিশন। দেখো প্রথমে তুমি যে বালিটা উঠায় আনবা সেটা গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন করবা, তারপর হচ্ছে একুইফায়ার লোকেশনটা তুমি সেখান থেকে আইডেন্টিফাই করবা যে একুইফায়ার টপটা কোথায় আছে, বটমটা কোথায় আছে, এবং ওয়াটার বিয়ারিং স্ট্রাটা তুমি সেই একুইফায়ারের ভিতরে কি পরিমাণ পানি কতটুকু স্টোর থাকে, মানে ওই যে পোরোসিটি বেশি কিনা এসব দেখবা। তারপরে হচ্ছে তোমার স্ট্রেইনারের লেংথ দেখবা আর পজিশনটা দেখবা, যে পজিশনটা তুমি কতটুকু ডেপথে নিয়ে দিবা বা ইকুইফায়ারে কতটুকু নিচে দিবা। তারপরে ডিজাইন অফ গ্রাভেল প্যাক মেটেরিয়ালস, তারপরে সিলেকশন অফ স্ট্রেইনার সাইজ, তারপরে ইল্ড অফ ওয়েল, কতটুকু পানি বের হইতে পারবে। আচ্ছা এখানে কিছু টার্ম আছে, এগুলা ম্যাথমেটিক্যাল টার্মে আমি আসলে তোমাদের অনলাইনে এরকম ভালো বুঝতে পারবো না, দেখে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, অথবা অফলাইন হলে আমি তোমাদের দেখাইতে পারতাম। আচ্ছা ফেইলুর, টিউবওয়েলের ফেইলুরের জায়গাটা এখানে নাই, এখানে ডিটারমিনেশন অফ স্ট্রেইনার লেংথ এন্ড পজিশন। আচ্ছা প্রাইমারি ফ্যাক্টর length of casing pipe must be selected first. Casing pipe must be sufficient enough so that submersible pump always remain below water. Achha. Length of casing pipe is summation for 4 length. Static water level at present assume total আছে দরকার নাই, এগুলা বেশি না। এই যে ফেইলিউর অফ টিউবওয়েল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউ এ টিউবওয়েল ক্যান ফেল, কিভাবে টিউবওয়েল ফেল করতে পারে। নর্মাল টিউবওয়েল লাস্ট ফর অ্যাবাউট 15 থেকে 20 বছর পর্যন্ত, যদিও আমাদের দেশে আরো জানি না কতটুকু, আমি তো আমার জন্ম থেকেই দেখতেছি টিউবওয়েল চলতেছে, তবে নর্মাল টিউবওয়েল লাস্ট ফর অ্যাবাউট 15 থেকে 20 বছর। ইট মে ফেল ডিউ টু ইনক্রাস্টেশন আর হচ্ছে করোশন। ইনক্রাস্টেশন আর হচ্ছে করোশন, দুইটা কারণে টিউবওয়েল ফেল করতে পারে। প্রথমটা হচ্ছে the incrustation of the well occurs due to the deposition of alkali salt. Deposition of alkali salt on the inside well of the pipe. পাইপের ভিতরে যদি তুমি অ্যালকালি সল্ট যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সালফেট এন্ড সিলিকেট, এগুলো যদি দাও তাহলে হচ্ছে তোমার টিউবওয়েলটা ফেল করতে পারে, হয়তো ব্লক হয়ে যাবে, বিভিন্ন বিক্রিয়া দিয়ে এটা ব্লক করে দেবে। 2 নম্বর হচ্ছে করোশন। করোশনটা হচ্ছে আয়রন থাকে, যে আয়রনের সাথে পাইপের একটা থাকে, আস্তে আস্তে লোহার পাইপ ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে যাওয়ার পরে পাইপটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় করোশন। The well pipe is gradually destroyed by corrosion due to the action of acidic waters on the pipe materials. When chloride and sulfate or carbon dioxide are present in the water, the well pipe will definitely get corroded. The failure of টিউবওয়েলটা ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষা বা আসতে পারে যদি পরীক্ষা হয়। আর এখানে তো বলার মতো কিছু নাই, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলোর দরকার নেই। তো এইটুকুনি আমার আজকের লেকচার। এটার সাথে হচ্ছে ওই যে যেটা তোমাদের 104 নাম্বার পেজে যেটা আছে, 104 নাম্বার পেজে যেটা আছে আনকনফাইন্ড একুইফায়ারের একটা ডেরিভেশন আছে, ওইটা পরীক্ষায় আসে বা সামনে আসতে পারে, এবং ওই ডেরিভেশনের সাথে ওইটা রিলেটেড অঙ্ক আছে। আমি তোমাদেরকে লেকচার শিখলার একটু সেমিস্টারের লেকচার, সেহেতু এটা খুব বেশি আর্জেন্ট না আর কি, আমি সবগুলো বুঝাচ্ছি। আমি কথা শোনা যায় নাই, আরেকবার রিপিট করলে ভালো হয়। মানে আমার লেকচারটা হচ্ছে মোটামুটি এই পর্যন্তই। তো এটার সাথে আমি হচ্ছে ওই যে তোমাদের যে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে না এম.এ. আজিজের, ওই বইয়ের যে 104 নাম্বার পেজে যে ডেরিভেশনটা আছে ওইটা থাকবে এই লেকচারে, এবং ওটার সাথে রিলেটেড অঙ্কও থাকবে। তারপরে আমি বলছি যে আমি তোমাদের লেকচারগুলো গুছায়া একসাথে তোমাদেরকে দিয়ে দেবো আর কি, যেহেতু এটা তোমাদের গত সেমিস্টারের লেকচার, সেহেতু খুব বেশি মানে বদার হওয়ার কিছু নাই এটা নিয়ে, বা টেনশন করার কিছু নাই, আমি তোমাদেরকে টাইমলি ওগুলো দিয়ে দিব আর কি। কথা বুঝতে পারছো? তো এই ছিল মোটামুটি আজকের লেকচার। আমাদের যদি কারো কোশ্চেন থাকে একটু বলো দ্রুত, আমি আমার সময় ওইদিকে শেষ হয়ে গেছে, আমাকে অলরেডি টাইম ধরাই দিছে যে বেরিয়ে হবে আমাকে। ঠিক আছে, স্যার স্পেসিফিক এয়ারটা কি? সরি আবার বলো, একজন করে বলো। ফার্স্ট ফিগার যেটা স্পেসিফিক ইল যেটা, সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা
কথার কথা প্রত্যেক মিনিটে কি পরিমাণ ডিসচার্জ করতে পারে এটাকে বলা হয় ইল্ড, স্পেসিফিক ইল্ড। আচ্ছা, এটার একটা সংজ্ঞা আছে আমাদের, না আমি তো এটা স্কিপ করে গেছি। স্পেসিফিক ইল্ডের একটা সংজ্ঞা আছে, এরিয়া অফ স্ট্রেনার ইনটু ফ্লো ভেলোসিটি ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। মোট কথা বাংলাতে হচ্ছে যে এটা কি পরিমাণ তার কার্যক্ষমতা থাকে আর কি, বা কি পরিমাণ সে প্রত্যেক মিনিটে কি পরিমাণ তোমার পানি পাম্প করতে পারে, এটাকে বলা হয় স্পেসিফিক ইল্ড। আরেকজন জানি কি বললাম, নিশাদ প্রশ্ন উত্তরটা পাইছো? না পাইলে একটু এখানে দেখে নি, এগুলো ভালোভাবে দেওয়া আছে, জি, আমি স্যার। বাংলাটা বলে দিলাম। আরেকজন জানি কি বললাম? ফিগারটাতে ফার্স্ট যে ফিগারটা ছিল প্রথম দিকের ফিগার এটা, এটার মধ্যে কিন্তু তোমাদের মোটামুটি আজকের টোটাল লেকচারটাই আছে। জি স্যার। স্যার এখানে বলো। হচ্ছে আমরা ডায়ামিটার লেন্থের যখন ডিজাইন করব স্যার তখন স্যার ওই যে পোরোসিটির কথা বললেন স্যার, ওইটা কিভাবে ডিপেন্ড করে এটার উপর? ওই যে ইউনিফর্মিটি, ডায়ামিটার লেন্থ এটা ডিজাইনের সময় ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট থেকে সিইউ থেকে D10 D16 বের করে, অথবা আরো একটা পদ্ধতি আছে, তোমার ব্যান্ডের পার্টিকেলের সাইজের উপর কিন্তু পোরোসিটি ডিপেন্ড করে। গত ক্লাসে বলছিলাম পার্টিকেলের সাইজের উপর, পার্টিকেল বড় হলে পোরোসিটি বেশি, শুধু হিসাব। তো ওই যে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সিইউ যেটা, সেখান থেকে তুমি পোরোসিটি ডিপেন্ড মেজার করবে। পাইছো উত্তরটা? স্যার পোরোসিটি যে ডিপেন্ড করে এটা বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে লেন্থ আর ডায়ামিটার ডিজাইনের সময় স্যার পোরোসিটিটা কিভাবে স্যার ডিপেন্ড করে? আচ্ছা, পোরোসিটি এর সাথে আমি বলি, তোমার ল্যাঙ্ক ডিজাইনের সাথে পোরোসিটির সম্পর্ক নাই, তাহলে কিন্তু স্যার কিসের তুমি একটু উপর গুলাই ডিপেন্ড ফেলতেছো। করে স্যার? ওই যে আমি বলি length- পোরোসিটিটা আমি শুধুমাত্র নিব এই সেন্স থেকে যে হ্যাঁ এই জায়গাটাতে পানির স্টোরেজ আছে, কথা বুঝো। পোরোসিটিটা আমি নিব এই সেন্সে যে এখানে পানির স্টোরেজ আছে, মানে এখানে পানি পাওয়া যাবে, যদি আমি স্ক্রিনটা এখানে দিই পানি পাওয়া যাবে। এবং এই পোরোসিটি থেকে আমি নিব যে এই কতটুকু ডেপথের মধ্যে পানিটা আছে। যেমন আমি এইখানে আসার পর এইখানের স্যাম্পল থেকে দেখলাম যে না মোটামুটি পানি আস্তে আস্তে বাড়তেছে, মানে পানির পরিমাণ বেশি পাওয়া যাবে। এইখানেও দেখলাম পানির পরিমাণ পাওয়া যাবে, কিন্তু এই নিচে নেমে দেখলাম যে পানির পরিমাণ পাওয়া যাবে না। তাহলে আমি বুঝে গেলাম যে এইটুকুনের মধ্যে আমার মোটামুটি স্ক্রিনটা দিতে হবে। তারপর আসলে লেন্থের কথা। এখন এইটুকুন কতটুকু লেন্থ? 400 ফিট, যেহেতু আসল দিকে 400 ফিট দিলাম, তাহলে আমাকে মোটামুটি কিন্তু নিচের দিকে দিতে হবে, কারণ 400 ফিট এখানে একটা ড্র ডাউন থাকবে, এই টেবিলটা নিচে নামতে পারে, যে এখন পোরোসিটি বেশি পাচ্ছি এখানে, বা এখানে ওয়াটার স্টোরেজ বেশি পাচ্ছি, ড্রাই সিজনে নাও পাইতে পারি, সেই জন্য আমরা মোটামুটি একটু নিচের দিকে দিব। তারপরে সেটা ল্যাংটা দিব, একটা ল্যাংথ নিশ্চয়ই এটা 400 ফিটের বেশি দিবে না, মোটামুটি 100 ফিটের মতো থাকে। তোমাদের এটা বোধহয় এখানে আসলে কোথাও লেখা, কোথাও না কোথাও লেখা আছে আর কি। ঠিক আছে, পোরোসিটির সাথে আমার এটা ল্যাংথের সম্পর্কটা হচ্ছে এইভাবে যে পোরোসিটি থেকে আমি হচ্ছে ইকুইফায়ারের ডেপথটা খুঁজে পাবো, বা ইউনিফর্মিটি ডিস্ট্রিবিউশন বা সিইউ বা D10 D16 ওইসব ক্যালকুলেশন থেকে আমি হচ্ছে ইকুইফায়ারের ল্যাংথটা, ইকুইফায়ারের ডেপথটা খুঁজে পাবো। ইকুইফায়ারের ডেপথ থেকে আমি ডিসাইড করবো যে আমি স্ক্রিনের লেন্থ কতটুকু দিব। আর স্ক্রিনের ডায়ামিটারটা তো ওই যে বললো না যে মোটামুটি ইগনোর করা যায়, কারণ স্ক্রিনের ডায়ামিটার যদি তুমি দ্বিগুণ করো সেই ক্ষেত্রে তোমার মাত্র 10 থেকে 15% ইল বাড়বে, আর যদি তুমি লেন্থ দ্বিগুণ করো তাহলে তোমার ইলও বাড়বে দ্বিগুণ। সেক্ষেত্রে স্ক্রিনের লেন্থ ডেপথ ডায়ামিটারটা খুব বেশি ইফেক্ট করে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে আর কেউ কোশ্চেন করো। স্যার 3-1 এর স্যার ফুল ইয়াটা স্যার সিলেবাসটা স্যার ক্লিয়ার না স্যার, একটু যদি একদিন একটু আলোচনা করতেন যে আসলে কোথা থেকে কোথায় মানে কতটুকু আছে স্যার এটা। না, 3-1 এর সিলেবাসটাতে মোটামুটি তোমার ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, যেটা মানে মানে পানি একটা কমিউনিটিতে আমি পাস করব, পানি হচ্ছে একটা কমিউনিটিতে পাস করব এবং পানির কোয়ালিটি এশিওর করব, এটা হচ্ছে 3-1 এর সিলেবাস। এটার মধ্যে স্যার মানে এটার ইনক্লুডেড। ভিতরে কি কি আছে স্যার, মানে একটু হ্যাঁ, সিলেবাসটা নিয়ে বলতেছি। একদিন স্যার একটু ইয়া করলে ভালো হয় আর কি স্যার, টপিকস। আচ্ছা ঠিক আছে, আমি টপিকস আলোচনা করবো, তবে এখন যেটা বলতেছি একটু শুনে রাখো, যে ওইটার ভিতরে তোমার প্রথমে হচ্ছে ওয়াটার সাপ্লাই কি, বা ওয়াটার সাপ্লাই কি জিনিস, বা ওয়াটার ইঞ্জিনিয়ারিং কেন দরকার এইসব। তারপরে তোমার আসবে হচ্ছে
ওয়াটার ডিমান্ড। তুমি যদি ওয়াটারের একটা ডিজাইন করতে চাও সেই ক্ষেত্রে ওই এলাকায় ওয়াটার ডিমান্ড লাগবে, পপুলেশন প্রজেকশন লাগবে। আর ওয়াটার ডিমান্ড বের করতে হলে পপুলেশন প্রজেকশন লাগবে। তারপরে আসবে ওয়াটারের সোর্স। ওয়াটারের সোর্স হচ্ছে যেমন গ্রাউন্ড ওয়াটার, যেগুলা গ্রাউন্ড ওয়াটার আজকে শেষ হলো, তারপর কালকা থেকে ধরবো ধরো সারফেস ওয়াটার আগামীকাল থেকে। সারফেস ওয়াটারের পরে আসবে তোমার সারফেস ওয়াটারের ভিতরে কিন্তু তোমার পাম্প আসবে, পাম্পের ডিজাইন। এখন টিউবওয়েলের ডিজাইন আসছে না, সারফেস ওয়াটারের পর পাম্পের ডিজাইন আসবে। তারপরে আসবে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেমন গ্রাভিয়েশনাল বা পাম্পিং বা মেকানিক্যাল। তুমি যদি উপরে পানি ট্যাঙ্কি রাখো গ্রাভিয়েশনাল ফ্লোতে কিন্তু এলাকা যাবে, এরকম ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে বিভিন্ন রকমের। তারপরে তোমার আসবে হচ্ছে ওয়াটার কোয়ালিটি, ভিতরে কি কি আছে, সফেনিং কি, হার্ডনেস কি, টার্বিডিটি কি, এই কোয়ালিটি গুলো আসবে। এই কোয়ালিটির পরে আসবে হচ্ছে ট্রিটমেন্ট গুলা, ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় এইসব। এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস। তারপর আলোচনা করতে বলছো, আরেকদিন আলোচনা করবো, অসুবিধা নেই। বুঝতে পারছো জাহিদ? জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা দেখি যে অনেক সময় যখন গ্রীষ্মকালে পানি থাকে না, তখন অনেকে কি করে টিউবওয়েলের ভিতর পানি দেয়, তারপর একটু কিছুক্ষণ সময় পাম্প করার পর দেখা যায় পানি উঠে যায়, এটা কিভাবে হয়? এটা টোটালি হচ্ছে মেকানিক্যাল প্রসেস। ওই যে পানি একটু দেয়, এটা কিন্তু এই জায়গার কোনো প্রবলেম না, প্রবলেমটা এই যে এইখানে, এটা এইখানকার প্রবলেম না। কিন্তু যে তুমি ভাবছো পানি দিয়ে পানি পুরো ভরে ফেলে তারপর উঠাইছে, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে তোমার একটা ওই যে এরকম বাল্ব থাকে, ধরো একটা বাল্ব থাকে, এরকম একটা সিস্টেম থাকে যে তুমি উপর থেকে যখন পানি ছেড়ে দিবা তখন এটা আটকায় থাকবে, কিন্তু নিচ থেকে যখন তুমি টানবা, কথা কথা উপর থেকে যখন টান দিবা তখন হচ্ছে এটা 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 উঠে যাবে, এটা এইদিকে উঠে যাবে। তখন হচ্ছে আবার যখন ছেড়ে দিবা তখন এটা নিচের দিকে আটকা যাবে, তখন পানিগুলো নিচে যাবে না। তো এই যে এই বাল্বটার মধ্যে একটু ঝামেলা থাকে, কথার কথা একটু লিক থাকে, সেই জন্য পানি দিয়ে দিলে বাতাসটা চাইতে পারে না। বাতাস না থাকলে হচ্ছে আরামসে উপর পানি দিয়ে টাইনে উঠানো যায় আর কি। পানি যে দেওয়া হয় এটা টোটালি এই জায়গাটার ব্যাপার, মানে তোমার ওই টিউবওয়েলটার ব্যাপার, নিচের পানির কোনো ব্যাপার না। এখানে তো তুমি হ্যান্ড পাম্প দিতে পারো বা তুমি এমনি মোটরও তো বসাইতে পারো, ওটা তোমার অন্য জিনিস। বুঝতে পারছো নিশাত? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোকে আর কোন থাকলে বলো, আমার শেষ করে দিবে এখনই, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমার ক্লাস, তো অফ হয়ে যাবে, তার আগেই বলো, আমি অফ করে দিই। কারো কোনো প্রশ্ন থাকলে। ওকে, 25 জনের অ্যাটেন্ডেন্স নিলাম আমি, ঠিক আছে তাহলে আজকে। আচ্ছা আমার মনে বের করে সাউন্ড হচ্ছে কিসে জানি। জাহিদ আমি তোমার এই প্রশ্নের অ্যান্সারটা দিব, স্ক্রিন এবং স্টেনারের অ্যান্সারটা আমি দিব, এখন আপাতত বের হয়ে যেতে হচ্ছে আমাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।